নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণী বাংলার নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে। বন্ধুরা, আজ দিনভর হই হট্টগোলের মধ্যে কাটলো বাংলার রাজনীতি, কারণ আজকে বাংলার রাজনীতির ক্ষেত্রে একটা বড় মাইলস্টোনের দিন, এটা কিন্তু বলাই যায়। কারণ আজকে আমরা কি দেখলাম, আজকে কিন্তু আমরা উল্লেখযোগ্য একটা জিনিস দেখতে পেলাম, যেটা হচ্ছে ভারতের ইতিহাসে কখনো সেটা হয়নি। কি দেখলাম? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে বিচারপতিদের সামনে তিনি সওয়াল করছেন। দাবি করা হচ্ছে ভারতবর্ষের প্রথম কোনো মুখ্যমন্ত্রী কোনো ইস্যুতেই প্রথম সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করছেন। রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে কিছু উকিল ছিলেন, কিন্তু তার সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে ওখানে সওয়াল করলেন এসআইআর ইস্যুতে। তিনি তার দাবিগুলি বিচারপতিদের সামনে রাখলেন, বিচারপতিরা নিজস্ব মতবাদ দিল, কিন্তু দিনের শেষে নির্বাচন কমিশন না মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার কোন পক্ষ এগিয়ে রইল, সেটা নিয়ে আজকে আমরা এই বিশ্লেষণ করব। তাই জন্য লক্ষ্য রাখুন, তৃণমূলের তরফে যে দাবিগুলি রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে দাবিগুলি করা হচ্ছিল, যে এই এসআইআর প্রসেসকে ঘিরে, সেই দাবিগুলি আজকে নির্বাচন কমিশন ক্ষমা করবেন, আজ সুপ্রিম কোর্টের বিচারপতিদের সামনে সেগুলো তুলে ধরা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে বিভিন্ন ভাষাতে আক্রমণ করেছে, কখনো তিনি হোয়াটসঅ্যাপ কমিশন বলেছেন, এর পাশাপাশি তিনি এই প্রশ্নটা করেছেন যে বাকি রাজ্যগুলিতে এসআইআর হলেও কেন আসামে হলো না, এই দাবিটাতে এই প্রশ্নটা তিনি করেছেন। গণতন্ত্রকে বিচারপতিদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে গণতন্ত্রকে বাঁচান, অনেক কিছু দাবি করেছেন। এর পাশাপাশি আধার কার্ড কেন অ্যাকসেপ্টেবল হচ্ছে না সেই প্রশ্নটাও করেছেন, কিন্তু সেখানে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি তাকে থামিয়ে দিয়েছেন, এবং সেই সঙ্গে তিনি বলেছেন আধার কার্ডের বিষয়ে সুপ্রিম কোর্ট অলরেডি আগেই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ ছিল সেটা। কিন্তু এখানে কিন্তু অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। এই মামলা কিন্তু আগামী সপ্তাহের সোমবার আবার ফের উঠবে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেখানে সওয়াল করবেন কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন থাকছে। তবে কিছু কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত আবার সেইখানে গিয়ে যেতে পারেন সুপ্রিম কোর্টে। তবে এখানে বিষয়টা হচ্ছে, কিন্তু এটা কোন পক্ষে নৈতিক জয় সেটা এখনই বলা যায় না, কারণ এখানে নির্বাচন কমিশনের যিনি উকিল ছিলেন, আইনজীবী ছিলেন, তিনিও কিন্তু প্রশ্ন করে পাল্টা উত্তর যেটা সওয়াল জবাবে সুপ্রিম কোর্টে হয়ে থাকে, সেখানে কিন্তু তিনি অলরেডি অনেক কিছু বলেছেন। তিনি এটা বলেছেন মাইক্রো অবজারভার কেন নিয়োগ করা হচ্ছে, তার কারণ হচ্ছে স্টেট গভর্নমেন্ট পর্যাপ্ত পরিমাণে কর্মী দেয়নি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন দাবি করেছেন না, কর্মী দেওয়া হয়েছিল। যাই হোক, দুই পক্ষের মতবাদ একটা অদ্ভুত দৃশ্যের আমরা সাক্ষী রয়েছি। তারপরে সুপ্রিম কোর্টের বিচারপতি হস্তক্ষেপ করেন, এই মামলা সোমবার দিন আবার শুনানি হবে। এর পাশাপাশি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে নোটিশ জারি হয়েছে, সেখানে হয়তো কিছু জবাব নির্বাচন কমিশনকে হয়তো দিতে হতে পারে। বিশেষত মাইক্রো অবজারভারদের নিয়ে মুখ্যমন্ত্রী একটি অভিযোগ করেছিলেন, বাইরের রাজ্যের কেন মাইক্রো অবজারভার নিয়োগ করা, বাইরের রাজ্যে বলতে বিজেপি শাসিত রাজ্যে তিনি অভিযোগ করেছিলেন। এটা নিয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট ওভাবে কিছু বলেনি, কিন্তু বলেছেন যে মাইক্রো অবজারভার কেন নিয়োগ করা হচ্ছে সে বিষয়ে দেখতে হবে। তবে সেই সময় নির্বাচন কমিশন চালিয়েছিল যে বারবার বলা সত্ত্বেও রাজ্য সরকার পর্যাপ্ত কর্মী দেয়নি, অঙ্গনওয়াড়ি কর্মীদের নাকি দেওয়া হয়েছে, গ্রুপ 2 লেভেলের কর্মীদের দেওয়া হয়নি, তার জেরেই নাকি এই সমস্যাটা তৈরি হয়েছে। যাই হোক, আগামী সোমবার মামলার শুনানি, কিন্তু আগামী সোমবারই কিন্তু নির্বাচন কমিশনের তরফে এসআইআর যে ফাইনাল লিস্ট সেটা প্রকাশিত হবে। তার ফলে বোঝা যাচ্ছে যে বিষয়টা কোন দিকে যাচ্ছে। আগামী সপ্তাহটা বাংলা রাজনীতির জন্য যে হাই ভোল্টেজ দিন সেটা কিন্তু বলাই যায়, কারণ এসআইআর প্রসেসটা যখন শুরু হয়েছিল তখন থেকে কিন্তু আমাদের রাজ্য সরকার বনাম নির্বাচন কমিশন একটা লড়াইয়ের আবহ তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রী 7খানা চিঠি নির্বাচন কমিশনকে পাঠিয়েছেন এতদিন পর্যন্ত। সেই মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে এই চিঠিগুলি পাঠানো হয়েছে, কিন্তু কোনো জবাব মেলেনি। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছিলেন মাস দেড়েক আগে সম্ভবত, সেখানে তার সঙ্গে নাকি উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই কথা বলেছিলেন। তারপর এই দুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারের সাথে দেখা করতে গেছিলেন, সেখানে থেকে এই সমস্যাগুলো, সেখানে আবার নাকি এসআইআর ইস্যুতে কয়েকজন মৃতদের পরিবারকেও নাকি তিনি নিয়ে গেছেন, এটা তৃণমূলে বা রাজ্য সরকারের তরফে দাবি করা হচ্ছে। এবার সেখানেও নাকি জ্ঞানেশ কুমারের সঙ্গে আলোচনা অতটা ভালো হয়নি। মুখ্যমন্ত্রী বাইরে বেরিয়েও সেই একই ইস্যু অভিষেকের সুরেই সেটা সুর চড়িয়েছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। অন্যদিকে বিজেপি দাবি করছে যে এটা পুরোপুরি নাটক, কারণ এসআইআর হলে তৃণমূল নাকি সরকার করতে পারবে না, তাই এইসব নিয়ে তারা তাদের একটা মতবাদ রাখছে। বাম কংগ্রেসও তাদের একটা নিজস্ব যে প্যাকেজ রয়েছে মতবাদের, তারা সেগুলো দাবি করছে এখন। তবে মেন ইয়েটা কিন্তু আজকে কোনো পক্ষই কিন্তু লাভবান হচ্ছে এটা কিন্তু বলা যায় না। অনেকে অনেক রকম দাবি করছেন যে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়েছেন, সেখানে গিয়ে তিনি বলছেন যে
নিজের দাবিগুলো করেছেন, কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার কোনো জাজমেন্ট দেয়নি। সুপ্রিম কোর্ট শুধু মাইক্রো অবজারভারদের নিয়ে প্রশ্নটা জিজ্ঞেস করেছিল, নির্বাচন কমিশন তার পক্ষে উত্তর দিয়েছে। এবার সেটা সুপ্রিম কোর্ট বলেছে নোটিশ জারি করা হয়েছে নির্বাচন কমিশনকে, সেটা উত্তর দিতে হবে আগামী সোমবারের মধ্যে। তারপর আগামী সোমবার সেটা আবার শুনানি হবে এই মামলার। ফলে বলা যেতে পারে যে মানে অনেকে দাবি করছেন সোশ্যাল মিডিয়াতে এসআইআর স্থগিতাদেশ এইসব কিছু না, এইসব কিছু এখনো হয়নি, কারণ এইসব কিছু আমাদের কোনো আলোচনাই হয়নি। আজকে লাইভ স্ট্রিমিংয়ে যেটা দেখলাম সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ে, এইসব কোনোদিন সম্ভবই না। কারণ এসআইআর প্রসেস এখন প্রায় এক সপ্তাহ মতো বাকি, তারপর এসআইআর প্রসেস শেষ। তারপর এসআইআর প্রসেসের ফাইনাল লিস্ট বেরোবে, এসআইআর প্রসেসে ফাইনাল লিস্ট বেরিয়ে গেলে তারপরেই পশ্চিমবঙ্গে নির্বাচনের ডঙ্কা বেজে যাবে। 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন সম্ভবত পশ্চিমবঙ্গ সহ বাকি যে রাজ্যগুলি রয়েছে আসাম, কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ আর পন্ডিচেরির এই কটা রাজ্যের পূর্ণাঙ্গ ভোটার শিডিউল সেটা কিন্তু জারি করে দেবে। এই 5টা রাজ্য 4টে রাজ্য একটা ইউটি এই শিডিউল জারি করে দেবে। ফলে এসআর প্রসেস একদম লাস্ট মোমেন্টে চলে এসেছি আমরা। ফলে এখানে নেই, এখানে কিন্তু মানে কোনো মানে নতুন করে আর কোনো সম্ভবত কোনো নিয়ম আসবে না। তবে হ্যাঁ, মুখ্যমন্ত্রী আজ এই দাবিটা করেছেন যে নামের টাইটেলের হেরফেরের জন্য নাকি ডাকা হচ্ছে। এটা কিন্তু অনেক সত্যি। আমরা অনেক সময় দেখেছি যে দত্ত ডিইউ টিটি এর জায়গায় আমরা দেখতে পাচ্ছি ডিএ টিটিএ, মানে ইউ আর এর তফাৎ দুটোই মানে এক, তার জন্য নাকি ডেকে পাঠানো হচ্ছে। এটা অবাক করার মতো বিষয়। আবার অনেকে নাকি মুখোপাধ্যায়, মুখার্জি, বন্দ্যোপাধ্যায়, ব্যানার্জি এই টাইটেলের হেরফেরের জন্য ডেকে পাঠানো হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সুপ্রিম কোর্টের বিচারপতিদের সামনে এও দাবি করেছেন যে অনেক মহিলা বিবাহিত হয়ে যাওয়ার পর তার পদবি পরিবর্তন হচ্ছে, তার ফলেও নাকি এরকম ডেকে পাঠানো হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে। যাই হোক, সুপ্রিম কোর্ট বিষয়টা নিয়ে চিন্তা জ্ঞাপন করেছে, এটা ঠিক বলা যেতে পারে, কারণ এটা জেনুইন পয়েন্ট। এটা নির্বাচন কমিশনের দেখা উচিত যে এমনটা করা উচিত নয়, কারণ এতে মানুষের মধ্যে একটা মানে সাধারণ কাজের বাইরেও আরেকটা মানে মাথার প্রেশার পড়ে যায়, কি আবার এসআইআর প্রসেসে আবার নাম তোলার জন্য একটা ঝুঁকি পড়ে যায়। তাই দেখা উচিত। তবে নির্বাচন কমিশন এই পক্ষে দাবি করেছে যে রাজ্য সরকারের কাছে পূর্ণাঙ্গ সহযোগিতা মেলেনি, তার জন্যই নাকি এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে নির্বাচন কমিশন বনাম রাজ্য সরকার বা তৃণমূল সরকার যেটাই বলা যেতে পারে, সেটা কিন্তু আগামী সোমবারের দিকে তাকিয়ে থাকতে হবে আমাদের সকলকে, কারণ সেই দিনই আবার এই মামলার শুনানি উঠবে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। সেখানে আবার সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ থাকে এই মামলায়, সেই দিকে আমাদের সকলকেই অবশ্যই নজর থাকবে। এই প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আমাদের কমেন্ট বক্সে। অবশ্যই আপনাদের মতামত আমরা দেখতে চাই। ধন্যবাদ, আপনারা সকলে ভালো থাকুন।